70-এর দশক। আমেরিকা স্বপ্ন ও সম্ভাবনার দেশ, কিন্তু এ স্বপ্নের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এক সুদর্শন, বুদ্ধিমান এবং ক্যারিশম্যাটিক পুরুষের আড়ালে বাস করত এক নরপিশাচ। তার নাম থিওডোর রবার্ট বান্ডি, বা সংক্ষেপে টেড বান্ডি। এই গল্প তার নৃশংসতার, তার প্রতারণার এবং সেই সময়ের আমেরিকার এক কালো অধ্যায়ের, যা আজও মানুষকে শিহরিত করে। বাইরে থেকে টেড বান্ডি ছিল আর 10টা সাধারণ মানুষের মতোই। আইন স্কুলের ছাত্র, রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী এবং নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু তার এই মুখোশের আড়ালে লুকিয়েছিল এক বিভৎস রূপ, যা কয়েক দশক ধরে আমেরিকাকে তাড়িয়ে বেড়াবে। 1974 সাল, ওয়াশিংটন এবং অরেগন রাজ্যে একের পর এক তরুণী নিখোঁজ হতে শুরু করে। তাদের মধ্যে একটি বিষয় মিল ছিল, তারা সবাই সুন্দরী, বুদ্ধিমতী এবং লম্বা চুলের অধিকারী। পুলিশ প্রথমে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তদন্ত শুরু করলেও খুব দ্রুতই তারা একটি ভয়ঙ্কর প্যাটার্ন খুঁজে পায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা প্রায়শই একজন আকর্ষণীয় যুবককে দেখেছে, যার হাতে বা পায়ে ব্যান্ডেজ বা প্লাস্টার লাগানো। সে সাহায্য চাওয়ার নামে তরুণীদের কাছে যেত। তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অসহায়ত্বের অভিনয় দেখে অনেকেই তাকে বিশ্বাস করত, কিন্তু সেটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। টেড বান্ডির বিশ্বস্ত সঙ্গী ছিল তার হলুদ ভক্সওয়াগন বিটল গাড়ি। এই গাড়িতে করেই সে তার শিকারদের নির্জন স্থানে নিয়ে যেত। সেখানে তাদের উপর চলত অকথ্য অত্যাচার, ধর্ষণ এবং অবশেষে নৃশংসভাবে হত্যা করা হতো। আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর অপরাধগুলো করার সময়ও টেড বান্ডি একটি স্বাভাবিক জীবনযাপন করত। তার দীর্ঘদিনের প্রেমিকা এলিজাবেথ কেন্ডাল এবং তার মেয়ের সাথে সে ছিল একজন যত্নশীল প্রেমিক এবং পিতার মতো। এলিজাবেথ পরবর্তীতে জানিয়েছিলেন, তিনি বান্ডির অদ্ভুত আচরণ এবং নিখোঁজ নারীদের সাথে তার চেহারার মিল লক্ষ্য করেছিলেন। তিনি পুলিশকে সতর্কও করেছিলেন, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ তাকে গুরুত্ব দেয়নি। ওয়াশিংটনে পুলিশের সন্দেহ বাড়তে থাকলে বান্ডি ইউটাহ এবং পরে কলোরাডোতে পালিয়ে যায়, কিন্তু তার অপরাধের ধারা থামেনি। যেখানেই সে গেছে, সেখানেই তরুণীরা নিখোঁজ হতে শুরু করে। অবশেষে 1975 সালে ইউটাহাতে ট্রাফিক আইন অমান্য করার জন্য পুলিশ তাকে আটকায়। তার গাড়িতে পাওয়া যায় সন্দেহজনক সরঞ্জাম, একটি স্কি মাস্ক, হাতকড়া এবং একটি ক্রাউন বার। ক্যারোলডা রঞ্চ নামের একজন নারী, যিনি বান্ডির আক্রমণ থেকে বেঁচে ফিরেছিলেন, তাকে শনাক্ত করেন। বান্ডিকে অপহরণের চেষ্টার দায় দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু বান্ডির ধূর্ততার শেষ ছিল না। কলোরাডোতে হত্যার বিচারের জন্য তাকে স্থানান্তরিত করা হলে সে 2 বার জেল থেকে পালায়। প্রথমবার আদালতের লাইব্রেরির জানলা দিয়ে লাফিয়ে এবং দ্বিতীয়বার জেলের ছাদ ফুটো করে। তার এই পলায়ন সারা আমেরিকায় চাঞ্চল্য সৃষ্টি করে এবং FBI এর মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম উঠে আসে। পালিয়ে গিয়ে বান্ডি ফ্লোরিডায় পৌঁছায় এবং সেখানে তার নৃশংসতার চূড়ান্ত রূপ দেখায়। 1978 সালের জানুয়ারিতে সে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির চি ওমেগা সোরোরিটি হাউসে আক্রমণ করে। মাত্র 15 মিনিটের মধ্যে সে 4 জন ছাত্রীকে নির্মমভাবে আক্রমণ করে এবং 2 জনকে হত্যা করে। এর কিছু সপ্তাহ পরেই সে 12 বছর বয়সী কিম্বারলি লিচকে অপহরণ করে, ধর্ষণ করে এবং হত্যা করে। এই ঘটনাটিই ছিল তার শেষ শিকার। 1978 সালের ফেব্রুয়ারিতে একটি চোরি গাড়ি সহ বান্ডিকে চূড়ান্তভাবে গ্রেফতার করা হয়। বান্ডির বিচার ছিল আমেরিকার ইতিহাসে প্রথম টেলিভিশনে সম্প্রচারিত বিচারগুলোর মধ্যে অন্যতম। সারা দেশের মানুষ তার সুদর্শন চেহারা এবং ধূর্ত আইনি ম্যারপ্যাচ দেখে হতবাক হয়ে যায়। সে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু চি ওমেগা হাউসে তার কামড়ের ছাপ এবং অন্যান্য অকাট্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বান্ডি সাংবাদিক স্টিফেন মিশডড এবং হিউ আইনেসওয়ার্থের কাছে তার অপরাধের কথা স্বীকার করতে শুরু করে। সে 30টিরও বেশি হত্যার কথা স্বীকার করে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়। সে তার অপরাধের জন্য পর্নোগ্রাফি এবং সহিংস কল্পনাকে দায়ী করার চেষ্টা করে। 1989 সালের 24শে জানুয়ারি ফ্লোরিডা স্টেট প্রিজনে ইলেকট্রিক চেয়ারে টেড বান্ডির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারাগারের বাইরে জড়ো হওয়া জনতা উল্লাসে ফেটে পড়ে।
টেড বান্ডির গল্প শুধু একজন সিরিয়াল কিলারের গল্প নয়, এটা আমাদের সমাজের এক অন্ধকার দিকের প্রতিচ্ছবি। এটা আমাদের মনে করিয়ে দেয় যে শয়তান সবসময় ভয়ঙ্কর রূপে আসে না, কখনো কখনো সে আসে এক আকর্ষণীয় এবং বন্ধুত্বপূর্ণ মুখোশের আড়ালে।